দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে দেব সংবাদগুলো। যুক্তরাষ্ট্রের হামলার পরও অক্ষত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, দ্বিমুখী আচরণ করছে আইএইউ, অভিযোগ ইরানি প্রেসিডেন্টের। হুতি বিদ্রোহীদের ঠেকাতে ওয়াশিংটনের সহায়তা চাইল তেল আবিব। লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির। কানাডার উপর 35% শুল্কের খড়গ মার্কিন প্রেসিডেন্টের ট্রাম্পের। ওয়াশিংটনের আগ্রাসী সিদ্ধান্তে আবারও বাণিজ্য যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। যুক্তরাষ্ট্রের হামলার পরও অক্ষত আছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। অভিযানে সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস হলেও এখনও ইউরেনিয়াম ভর্তি কিছু বিশেষ কন্টেইনার ইরানি কর্মকর্তাদের আয়ত্তে রয়েছে। জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। দফায় দফায় ইসরায়েলি হামলার পরও গেল 21 জুন ইরানের 3 গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ফেলা হয় 30,000 পাউন্ডের 14টি বাংকার বিধ্বংসী বোমা। যুক্তরাষ্ট্র ইসরায়েল দুপক্ষেরই দাবি ছিল অভিযানটির কারণে অন্ততপক্ষে 1 থেকে 2 বছর পর্যন্ত পিছিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। অথচ এখন ভিন্ন কথা শোনা যাচ্ছে তেল আবিবের মুখে। এই ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করল নিউ ইয়র্ক টাইমস, যাতে বলা হয় ইরানের কাছে সেন্ট্রিফিউজ রয়েছে 18,000-এর মতো। মার্কিন হামলায় এই সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে। তবে সেই কর্মকর্তা জানান ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেদনে দাবি করা হয় এক ধরনের বিশেষ কন্টেইনারে সংরক্ষণ করা হয়েছিল সমৃদ্ধ ইউরেনিয়াম, যেগুলো এখনও ইরানি বিজ্ঞানীদের আয়ত্তে রয়েছে। ধারণা করা হচ্ছে এই সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানাতে সক্ষম তেহরান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার দাবি, 10 মাস আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পরপরই পারমাণবিক বোমা বানাতে তোড়জোড় শুরু করে ইরান, যার যথেষ্ট প্রমাণ ছিল তেল আবিবের কাছে। পরবর্তীতে যা ওয়াশিংটনকেও জানানো হয়। অনিক রহমান, যমুনা নিউজ। দ্বিমুখী নীতি পরিহার করতে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইউ এর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংস্থাটিকে সতর্ক করে তিনি বলেন, ইরানের সাথে পরমাণু সহযোগিতা পুনরায় চালু করতে চাইলে বন্ধ করতে হবে তাদের দ্বিমুখী আচরণ। সম্প্রতি ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতের পর একটি আইন স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট, যার মাধ্যমে স্থগিত করা হয় আইএইউ এর সঙ্গে দেশটির পরমাণু সহযোগিতা কার্যক্রম। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা না জানিয়ে পক্ষপাতিত্ব দেখিয়েছে সংস্থাটি। এই কারণেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। যুদ্ধবিরতি আলোচনার মাঝেও গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় টার্গেট করা হয়েছে উপত্যকার শতাধিক স্থান। প্রাণ গেছে আরও 82 ফিলিস্তিনির। এদের মধ্যে দেইর আল বালায় শিশু খাদ্য চিকিৎসা নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় মৃত্যু হয় 10 শিশু ও 4 নারী সহ 16 জনের। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় আইডিএফ। হতাহত হন বেশ কয়েকজন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে চুক্তি আরও কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে হামাস ইসরায়েল দুপক্ষই। দীর্ঘ 21 মাসের আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 57,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসনকে শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হিসেবে অভিহিত করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। দাবি, 21 শতকের অন্ধকারতম পর্ব হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে মানবিক বিপর্যয়ের এই ঘটনা প্রবাহ। নেতানিয়াহু সরকার গাজা ও পশ্চিম তীরে যে মানবিক বিপর্যয় ঘটাচ্ছে তা এমন এক নিষ্ঠুরতা যা ইতিহাসের পাতায় 21 শতাব্দীর সবচেয়ে বড় অন্ধকার পর্বগুলির একটি হিসেবে লিপিবদ্ধ থাকবে। ইউরোপ এই গণহত্যা বন্ধে যথেষ্ট চেষ্টা করছে না। গাজা কিংবা আমরা আর চুপ করে থাকতে পারি না। কিছু লোকের রাজনৈতিক হিসেব নিকেশের জন্য এই শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যার সাথে নিজেদের জড়িত হতে দিব না।
দখলকৃত পশ্চিম তীরে ছুরিকাঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় হামলা চালানোর অভিযোগ তুলে সন্দেহভাজন 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। একটি শপিং মলের পার্কিং লটে ঘটে এই হামলার ঘটনা। নিহত ইসরায়েলি শপিং মলের নিরাপত্তারক্ষীর কাজ করতেন। পুলিশ জানায় 22 বছর বয়সী ওই ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালায় সন্দেহভাজন 2 জন। পরে তার কাছ থেকে বন্দুক কেড়ে নেন তারা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ওই 2 ফিলিস্তিনি। হুতি বিদ্রোহীদের ঠেকাতে এবার ওয়াশিংটনের সহায়তা চাইল তেল আবিব। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনে জোট গঠন করে ইয়েমেনে অভিযান চালানোর আহ্বান জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গেল কয়েকদিন ধরেই হামলা জোরদার করেছে হুতি বিদ্রোহীরা। এদিকে ইয়েমেনের বিদ্রোহীদের হুঁশিয়ারি, ইসরায়েলের সহযোগী যে কোনো জাহাজে হামলা অব্যাহত থাকবে। লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে গেল কয়েকদিন ধরে অভিযান জোরদার করেছে হুতি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় ধ্বংস হয়েছে একাধিক জাহাজ। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর সহ বিভিন্ন সামুদ্রিক এলাকায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলকে সহযোগিতার জন্য পণ্য বহনকারী যে কোনো জাহাজ দেখলেই চালানো হবে আক্রমণ। ঘোষিত এলাকায় ইসরায়েলি শত্রুর জন্য পণ্য পরিবহন কোনো কোম্পানির পক্ষেই অনুমোদনযোগ্য নয়। এই বিষয়ে আমাদের অবস্থান কঠোর ও অটল। সম্প্রতি যা ঘটেছে তা সবার জন্য একটি স্পষ্ট বার্তা। ইসরায়েলকে সহযোগিতা করলে তাদেরও একই রকম কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েলি শত্রুর নৌ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থায়ী থাকবে। এ অবস্থায় হুতি বিদ্রোহীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী ইসরায়েল। দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, হুতি বিদ্রোহীদের ঠেকাতে এবার ওয়াশিংটনের সহায়তা চেয়েছে তেল আবিব। প্রয়োজনে জোট গঠন করে ইয়েমেনে অভিযান চালানোর আহ্বান জানানো হয়েছে নেতানিয়াহু প্রশাসনের পক্ষ থেকে। অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের সাথে যুদ্ধের পর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। সেই পরিস্থিতি সামাল দিতেই ওয়াশিংটনের মুখাপেক্ষী তেল আবিব। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। 2100 সালে বিশ্বের মোট জনসংখ্যা হবে 1000 কোটির বেশি। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে, 2084 সালের রেকর্ড 1030 কোটিতে পৌঁছানোর পর কমতে শুরু করবে বৈশ্বিক জনসংখ্যা। 75 বছরে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীনের জনসংখ্যা অর্ধেকের বেশি কমে হবে 63 কোটি। এদিকে 2100 সালে বাংলাদেশে মানুষের সংখ্যা হবে প্রায় 21 কোটি। বর্তমানে বিশ্বের 8ম জনবহুল দেশ হলেও সে সময় 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান হবে 10ম। বিশ্বে জনসংখ্যা 800 কোটির ঘর ছুঁয়েছিল 2022 সালের 15 নভেম্বর। বর্তমানে সংখ্যা 820 কোটির বেশি। 1950 সালেও যে জনসংখ্যা ছিল 250 কোটি, মাত্র 75 বছরের ব্যবধানে তা বেড়েছে 3 গুণের বেশি। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার বলছে, আগামী 75 বছরে জনসংখ্যা বাড়ার এই হার পুরোপুরি বদলে যাবে। 2084 সালে 1000 কোটির মাইলফলক ছাড়াবে বিশ্ব জনসংখ্যা। সর্বোচ্চ 1030 কোটিতে পৌঁছানোর পর সে বছর থেকে আবার কমতে শুরু করবে। 2100 সাল নাগাদ বিশ্বে মানুষের সংখ্যা হবে 1020 কোটির কাছাকাছি। পরিসংখ্যান বলছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের জনসংখ্যা 2061 সালে দাঁড়াবে 170 কোটিতে। এরপরই 2100 সাল নাগাদ এটি কমে 150 কোটিতে ফিরে আসবে। নাটকীয়ভাবে হ্রাস পাবে চীনের জনসংখ্যা। 140 কোটি মানুষের দেশটির জনসংখ্যা 75 বছরে কমে নেমে আসবে মাত্র 63 কোটিতে। পিউ রিসার্চ বলছে, 2100 সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধিতে 60% অবদানই থাকবে কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়া, এই 5 দেশের। 75 বছর পর বিশ্বের সবচেয়ে জনবহুল 10 দেশের তালিকায়ও আসবে ব্যাপক পরিবর্তন। শীর্ষ 2 স্থানে থাকা ভারত ও চীনের অবস্থানে পরিবর্তন না আসলেও 3-এ থাকা যুক্তরাষ্ট্র নেমে যাবে 6 নম্বরে। 17.5 কোটি জনসংখ্যার বাংলাদেশ বর্তমানে তালিকার 8 নম্বরে থাকলেও 2 ধাপ কমে চলে আসবে 10 নম্বরে। লাল সবুজের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে।
উল্লেখযোগ্য হারে বাড়বে প্রবীণ মানুষের সংখ্যা। বর্তমানে বৈশ্বিক জনগোষ্ঠীর গড় বয়স ৩১ হলেও ৭৫ বছর পর তা হবে ৪২। ৬৫ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৮৫,৭০ লাখ থেকে বেড়ে দাঁড়াবে ২৪০ কোটিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক উত্তেজনা ছড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে সংঘাত বন্ধ হওয়ার পর এবার আবারও শুল্ক যুদ্ধ উস্কে দিলেন তিনি। নতুন করে ২০টিরও বেশি দেশের আমদানি পণ্যে আরোপ করেছেন শুল্ক, যার মধ্যে সর্বোচ্চ ৫০% শুল্কের খড়গ পড়েছে ব্রাজিলের ওপর। প্রতিবেশী কানাডার উপরও ৩৫% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের এই আগ্রাসী সিদ্ধান্তে আবারও বাণিজ্য যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। বছরে $৭৫০ বিলিয়ন পণ্য আমদানি রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। প্রতিবেশী কানাডা মার্কিন পণ্যের সবচেয়ে বড় ক্রেতা। বৃহস্পতিবার সেই কানাডার বিরুদ্ধেই ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। মাদক হিসেবে ব্যথানাশক ফেন্টানিলের বিস্তার ও পাচার ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে এই পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত এপ্রিলে বিভিন্ন হারে সব দেশের ওপর শুল্ক আরোপের পর তা ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন ট্রাম্প। গত ৯ জুলাই সেই মেয়াদ শেষ না হতেই নতুন বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। একের পর এক দেশের আমদানি পণ্যে আরোপ করা হচ্ছে শুল্ক, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন দেশকে চাপে ফেলতে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। ট্রাম্প এটি বুঝে গেছেন যে শুল্ক হচ্ছে কূটনৈতিক আলোচনার সবচেয়ে বড় হাতিয়ার। অন্যান্য রাজনৈতিক স্বার্থ হাসিলেও ট্যারিফকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। দেশগুলোও জানে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রথম ধাপে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া সহ ১৪ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর ব্রাজিল, কানাডা, ইরাক, লিবিয়া সহ আরও ৮ দেশের বিরুদ্ধেও নেওয়া হয় একই পদক্ষেপ। সর্বোচ্চ ৫০% শুল্ক আরোপ করা হয়েছে ব্রাজিলের পণ্যে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ দেশটি। ঘোষণা দিয়েছে নতুন বাজার খোঁজার। ট্রাম্পের এই অসম্মানজনক আচরণ মেনে নিতে বাধ্য নই আমরা। আমি ব্রাজিলের পণ্যের জন্য নতুন বাজার খুঁজব। বাকি সব দেশের ওপরও ১৫ থেকে ২০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার এই সিদ্ধান্তে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। বলা হচ্ছে, মার্কিন বাজারে এই শুল্ক আরোপের প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আদালতের রায়ে আবারও আটকে গেল যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালত আদেশটিকে সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন। রায়ে বলা হয়, এই আদেশ কার্যকর হলে হুমকিতে পড়বে বহু শিশুর নাগরিকত্ব, যা অপূরণীয় ক্ষতি বয়ে আনতে পারে। এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ স্থগিতে মামলা করেন অভিবাসন অধিকার কর্মীরা। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী মাতা পিতা কেউই মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী না হলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না শিশু। আর এমনটা হলে বছর প্রতি নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারে প্রায় ১.৫ লাখ নবজাতক। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় বৈঠকটি। দুদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলে আলোচনা। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইউক্রেন ইস্যুতে গঠনমূলক এবং আন্তরিক আলোচনা হয়েছে, কিন্তু যুদ্ধ বন্ধের অগ্রগতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে হতাশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বার আলোচনায় অংশ নিলেন রুশ ও মার্কিন কূটনীতিকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে ৬ কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। গেল বছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় এক হামলার শিকার হন। পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত এক জনসভায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে কান ভেদ করে বেরিয়ে যায় সেটি। সেই ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়েছে সে সময়ে দায়িত্বরত এসব কর্মীকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত। ১০ থেকে ৪২ দিনের জন্য কাজ থেকে বেতন ও সুযোগ সুবিধাবিহীন অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে। তবে তাদের পরিচয় বা সেদিনের দায়িত্ব নিয়ে বিস্তারিত জানানো হয়নি। একটি হ্যান্ডব্যাগের দাম $10 মিলিয়নেরও বেশি।
বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া হ্যান্ডব্যাগের রেকর্ড গড়েছে এটি। প্যারিসে অনুষ্ঠিত এক নিলামে বিক্রি হয়েছে ডিজাইনার ব্যাগটি। বিশ্ববিখ্যাত অভিনেত্রী জেন বার্কিনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর ইতিহাস। একটি হ্যান্ডব্যাগের দাম $10 মিলিয়নেরও বেশি। মঙ্গলবার নিলামকারী প্রতিষ্ঠান সোথবির ডাকা নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হয় ব্যাগটি। প্রশ্ন উঠেছে, কোন বিশেষত্বের কারণে এত উচ্চ দাম? বিশ্বের ফ্যাশন আইকনদের কাছে বিশেষভাবে পরিচিত হারমেসের বার্কিন ব্যাগ, আর নিলামে বিক্রি হওয়া ব্যাগটি ছিল ওই সিরিজের সর্বপ্রথম প্রোটোটাইপ। এটি তৈরির পেছনের কাহিনীও বেশ চমকপ্রদ। 1980-এর দশকের গোড়ায় বিখ্যাত অভিনেত্রী জেইন বার্কিন তার ছোট্ট মেয়ে শার্লটকে নিয়ে ভ্রমণ করছিলেন একটি বিমানে। তার পাশে বসেছিলেন হারমেসের তৎকালীন আর্ট ডিরেক্টর জলুই দুমা। শিশু সন্তান ও নিজের সব জিনিসপত্র একই ব্যাগে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছিল জেইনকে। তখনই মজার ছলে তিনি দুমাকে এমন একটি ব্যাগ বানাতে বলেন যাতে সহজেই বহন করা যাবে সবকিছু। নিজেই তৈরি করেন ব্যাগের একটি স্কেচ, আর সেখান থেকেই শুরু। 1985 সালে হারমেস সেই স্কেচের ভিত্তিতে তৈরি করে প্রথম প্রোটোটাইপ। জেইন বার্কিনের নামে ব্যাগের নাম রাখা হয় বার্কিন। চামড়ার তৈরি ব্যাগটিতে রাখা হয় দুধের বোতল রাখার জন্য আলাদা একটি কম্পার্টমেন্টও। খোদাই করা আছে অভিনেত্রীর নামের আদ্যাক্ষর জেবি। হারমেস বার্কিনের সাধারণ বাণিজ্যিক সংস্করণ থেকে কিছুটা আলাদা এই হ্যান্ডব্যাগটি। এতে রয়েছে কাঁধে ঝোলানোর এমন একটি স্ট্র্যাপ যা সাধারণ মডেলে নেই। বেশ কয়েকবার হাত বদল ও একাধিক জাদুঘরে প্রদর্শনীর পর সবশেষে প্যারিসে নিলামে ওঠে ব্যাগটি। $1.1 মিলিয়ন নিলাম শুরু হলেও শেষে বিক্রি হয় $10.1 মিলিয়ন। রেজবানা সাইমা, যমুনা নিউজ। কানাডায় হামলার শিকার হয়েছে ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন একটি রেস্তোরাঁ। বুধবার রাত 2টার দিকে রেস্তোরাঁটি লক্ষ্য করে ছোড়া হয় অন্তত 8 রাউন্ড গুলি। সে সময় ক্রেতা না থাকলেও ভেতরে অবস্থান করছিলেন কর্মচারীরা, তবে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে এর দায় স্বীকার করেছে খালিস্তানপন্থী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনাল BKI। তাদের দাবি, নিহং সম্প্রদায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন কপিল শর্মা, যার প্রেক্ষিতে চালানো হয়েছে এই হামলা। মাত্র এক সপ্তাহ আগে ব্রিটিশ কলম্বিয়ায় চালু হয় ক্যান্স ক্যাফে নামের রেস্তোরাঁটি। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।